আমি যেটা মনে করি যে আসলে সমালোচনা করার কোনো বিষয় নেই। প্রথমে তো আমরা কিছুটা ধাক্কাটা তো খাইলামই। সেটা হলো যে এত বড় আকারের মন্ত্রিসভা, সেই সাথে 10 জন উপদেষ্টা মিলে প্রায় 60 জন, 59 জনের সংখ্যাটা, এটা খুব হুম। স্মার্ট একটা মন্ত্রিসভা হলো না। তারপরে ধরেন শুরুটা যেভাবে হোঁচট খাইলো, আহ সেটাও খুব ভালো হয়নি। কারণ দ্বিতীয় শপথ নেবে না বিএনপি, এটা আগের দিন, যেহেতু রেসপন্সিবিলিটি কিন্তু সরকারি দলের এখন থেকে, হুম। সুতরাং আগের দিন পরিষ্কার করার দরকার ছিল। পরিষ্কার না করাতে ওই শপথের দিন কিন্তু একটা জটিলতা তৈরি হলো। তারা আহ, দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিরোধী দল জামাত এবং এনসিপি শপথ নেবে কি নেবে না, এইরকম পর্যায়ে যেতে যেতে শেষ পর্যন্ত তারা শপথ নিল, দ্বিতীয় শপথ, এবং তারা প্রতিবাদ হিসাবে তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটা বর্জন করলো। তো হুম। এইটা খুব ভালো দৃষ্টান্ত হলো না। কারণ এইবার এমন একটা প্রেক্ষাপটে আহ এবার যেই নির্বাচন এবং সরকার গঠন এবং আবার আহ, মানে সংসদীয় পথে যাত্রাটা, এই যাত্রাটা আরেকটু ভালো হলে ভালো হতো। এবং তেমনটাই কিন্তু কথা ছিল আগের দিন। যেমন তারেক রহমান ভালো একটা দৃষ্টান্ত সৃষ্টি হুম। করেছিল যে সব প্রধানদের বাসায়, জামাতের প্রধান, এনসিপির প্রধান, এমনকি ইসলামী আন্দোলনের প্রধান, তার বাসায় যাওয়া, হেফাজতের আমিরকে আহ শপথ অনুষ্ঠানে দাওয়াত দেয়া, এগুলি, এই রীতিগুলি ভালো ছিল। কিন্তু ওই শপথের দিন মানে এই অবস্থানটা, যে পরিস্থিতিটা ঘটলো পার্লামেন্টে, এটা খুব ভালো হয়নি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারপরে ধরেন একটা বিতর্ক, ডক্টর খলিলুর রহমান কেন, হুম। আহ, এমনিতেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অভিযোগ হলো যে এর একটা অংশ বিএনপি আর একটা অংশ জামাত। সেখানে অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে তারা দল নিরপেক্ষ, হুম। তারা কোনো দলের মধ্যে নেই, যারা দলে ছিল তারা পদত্যাগ করে চলে গেছে। তো সেখানে হঠাৎ করে খলিলুর রহমানের হুম। পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা, এটা ধাক্কা খাইলো। এবং জনাব মোস্তাফিরুজ, অনেকগুলো এটাকে নিয়ে প্রশ্ন, আরেকটু বিশ্লেষণ শুনবো। এইটা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাইবো, অতএব আপনি একটু সামারি করে কি পয়েন্টগুলো যদি বলেন, কারণ এটা নিয়ে আমি দুজনের কাছে আলাদা আলাদা করে শুনতে চাইবো ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা। জি। আর কি কি মনে হলো শুরুতে আপনার ধাক্কা খাওয়া বা উল্লেখযোগ্য, মোস্তাফিরুজ? না, মোটা দাগে এটাই। তারপরে দেখেন আজকে কয়েক দফা সময় হুম। অতিবাহিত হওয়ার পর 10:45 নির্ধারিত হলো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং 3টা কর্মপন্থা নির্ধারণ করছে। সেটা হুম। আমার কাছে ভালো লাগছে। যে একটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্য মানে এই যে রমজান মাস শুরু হলো, এই রমজান মাসে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু নির্বাচনের পরের দিনই জাম্প করছে একদম। অনেক ক্ষেত্রে অনেকগুলো পণ্যের দাম কিন্তু ডাবল হয়ে গেছে। তারপরে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তো এগুলো খুব কঠিন কাজ, কিন্তু আন্তরিকতা থাকলে এটা সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, সালাউদ্দিন আহমেদ, এফিসিয়েন্টলি হুম। তিনি করতে পারবেন। কিন্তু দ্রব্যমূল্যটা আতঙ্ক। সেখানে বাণিজ্য মন্ত্রী বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এখন এইগুলি আমরা তো বারবার তো শুনি, অতীতে বাস্তবায়ন হয় না। এখন আমরা বাস্তবায়নের জন্য দেখব। সেই কারণে এখন সমালোচনাটা তেমন তীব্রভাবে আসবে হুম। না। কারণ তাদেরও তো একটু সময় দেওয়ার ব্যাপার নিশ্চয়ই। আছে। বড় মন্ত্রিসভা কিন্তু অনভিজ্ঞ, হুম। মানে মন্ত্রিসভার দায়িত্ব পালন করেনি 41 জন। তো তার মানে হচ্ছে নতুনে নতুনে 6 লাভ হয়েছে। তো সেই কারণে পারফরমেন্সটা কেমন হবে সেটাও আমরা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। জি, সেটাও দেখার বিষয়। জনাব মাসুদ কামাল, আপনিও যদি শুরু থেকে শুরু করেন যে কেমন মনে হলো সরকারের যাত্রা?